জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে গণতন্ত্র তো দিয়েছেনি, আর একটা কি জিনিস দিয়েছেন জানেন? এদেশের মানুষ না খেয়ে মরেছে, সেই না খেয়ে মরার হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছেন যে ভদ্রলোক হাতে কোদাল নিয়ে খাল কেটেছেন, তার নাম জিয়াউর রহমান। তিনি জিয়াউর রহমান খাল কেটে কি করেছেন? বাংলাদেশ থেকে প্রথম খাদ্য রপ্তানি হয়েছে যে দেশে, তার নাম হলো সেনেগাল, এবং প্রেসিডেন্টের নাম ছিল আহমেদ সেকিদুরে। তার কাছে তিনি খাদ্য রপ্তানি করেছেন। এই অনুষ্ঠানটা হয়েছিল বাংলাদেশে, জিয়াউর রহমান সাহেব এবং তিনি উপস্থিত হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশে খাদ্য রপ্তানি করেছেন মাত্র 3 বছরের মাথায়। আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই কোদাল আবার হাতে তুলে নিয়েছেন তারই সন্তান আবার সেই কোদাল হাতে তুলে নিয়েছেন তারেক রহমান। আমরা 20,000 কিলোমিটার খাল খনন করবো, আমরা 25 কোটি, হ্যাঁ ইনশাল্লাহ আমরা 25 কোটি গাছ লাগাবো। আমাদের প্রোগ্রামের শেষ নেই। গতকালকে বিশ্বযুদ্ধ ছিল না, পরশুদিন বুধবারে আপনার মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর ছিল। আপনার প্রশ্নোত্তরে উনি সেখানে বলতে বলছেন 27 লক্ষ কোটি টাকা। কয় টাকা? আবার বলেন তো। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এবং সেই রিপোর্টটা তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, ওখানে নাই, আমি আপনাদের বলি। আমাদের সিপিডির পরিচালক, ওনার নাম কি? দেবপ্রিয় বাবু। উনি শ্বেত প্রকাশ কখন করেছেন? যখন গভর্নমেন্টের বয়স 1 বছর বাকি, ইন্টারিম গভর্নমেন্টের 1 বছরের হিসাবটা তিনি আমাদের দিয়েছেন, পুরনো হিসাব বের করে দিয়েছেন। এরপরেও যে কত পত্রিকায় নিউজ আসছে, এইখানে 3,000 কোটি টাকা, এখানে 500 কোটি টাকা, এখানে 700 কোটি টাকা বেহাত হয়েছে, অথবা স্কোয়ান্ডারিং হয়েছে, মানি স্কোয়ান্ডারিং হয়েছে। এই যে মানি স্কোয়ান্ডারিং, আমি একটা ওনার ওই হিসাবটা রিপোর্টের উপর প্রায় 32 লক্ষ কোটি টাকা আমার হিসেবে আসে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী বলি 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে পাচার হয়ে থাকে, আচ্ছা 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো, আর তার যদি শেখ হাসিনা বা তার লোকেরা ইনভেস্ট করতো, তা আমাদের তো একটু গরিবত্ব থাকে, বুঝলেন কথা? আমরা তারেক রহমান সাহেব তো টাকা চুরি করার জন্য আসেন নাই। তার প্রমাণ হলো এই যে তিনি বিদেশে থাকার পরেও বলেছেন যে এটি তৃতীয় বিশ্বে কিন্তু কোথাও নেই। আমি প্রত্যেকটা উদাহরণ দেবো, একক ইউনিক উদাহরণ। জিয়াউর রহমান এইখানে পত্রিকা ওপেন করে দিয়েছেন। জিয়াউর রহমান এই বিচার, আমার হাইকোর্ট আপনাদের কাছে একদম উল্টো পাশে হাইকোর্ট, এই হাইকোর্টের ক্ষমতা খর্ব করে একবার টোটালি তখন প্রেসিডেন্টের হাতে নিয়ে গেছিলেন। 5ম সংশোধনী আপনারা পড়ে দেখবেন, যে মানে 4র্থ সংশোধনী আপনারা পড়বেন, সেটা পড়লে আপনারা দেখবেন হাইকোর্টের কোনো ক্ষমতা ছিল না। ডিস্ট্রিক্ট জাজ কি হবে তার নির্ধারিত ছিল না। ডিস্ট্রিক্ট জাজ জাজিয়াতি থেকে আসবে, বাক্সারের সভাপতি ডিস্ট্রিক্ট জাজ হতে পারত। এবং কনস্টিটিউশন আমরা যদি সংশোধন বলি, 2/3 মেজরিটি নিয়ে আমরা সাধারণত করি, উনি 3/4 মেজরিটিতে প্রেসিডেন্টকে ইমপিচ করতে হবে। অর্থাৎ প্রেসিডেন্ট কনস্টিটিউশনের উপর উঠে দাঁড়িয়েছে। ইভেন হি ওয়াজ মোর দ্যান কনস্টিটিউশন। একটা দেশের সবচেয়ে বড় দলিল হল সংবিধান। একটা দলিলটার জন্য আমরা আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, সেই দলিলটার উপর উঠে দাঁড়াইছেন শেখ মুজিবুর রহমান। আপনারা নোট করতে পারেন, এটা আপনারা কোট করতে পারেন। 2/3 মেজরিটিতে কনস্টিটিউশন সংবিধান সংশোধন হবে, আর শেখ মুজিবকে ইমপিচ করতে হলে 3/4 মেজরিটি লাগবে। অর্থাৎ তিনি কনস্টিটিউশনের চেয়ে বড় হয়েছে। এই কাজগুলো থেকে জিয়াউর রহমান বের করে নিয়ে এসেছেন। উনি জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন, যে বিচারকদের যেটা শেখ মুজিবের ইচ্ছে। ধরেন শেখ মুজিব ক্ষমতায় বসে আছে, এখন উনি চাইলেন ওনার এই একটা যে কোনো একটা লোক রায় দিলেন তার বিপক্ষে, উনি বলেন জজের চাকরি নেই। হাইকোর্টের জাস্টিসের চাকরি তার হাতে ন্যস্ত ছিল, সুপ্রিম কোর্টের জাজের, ইভেন প্রধান বিচারকের চাকরিও ছিল তার হাতে ন্যস্ত। অর্থাৎ একটা ব্যক্তির সাথে কিন্তু সমগ্র দেশ, বিচার বিভাগ এবং আইন কানুন। যে কারণে যুবদলের নেতৃবৃন্দ গ্রামে গ্রামে লাইসেন্স ছাড়া অস্ত্র পেত, এটাও ছিল আইন নির্দেশে। যুবলীগের সদস্যদের অস্ত্র নিতে কোনো লাইসেন্স লাগতো না। এটা সালাম ভাই নিশ্চয়ই জানেন। যুদ্ধ করার পরে অস্ত্র তুলে দিয়েছেন যুবলীগের নেতাদের হাতে, এই সালাম ভাই কথা বলছেন। যে কারণে গ্রামে গ্রামে মানুষ মরত, এবং মানুষ মরার কোনো বিশেষণ না। 40,000 বিরোধী দলের নেতাকর্মী মারা গেছে। আচ্ছা, একটা বইয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হলো কথামালা রাজনীতি। আমাদের রেজওয়ান সিদ্দিকী লেখা, কয়েকদিন তিনি প্রয়াত হয়েছেন। রেজওয়ান সিদ্দিকী কিন্তু আপনার মনে আছে নাকি? সাংবাদিক ছিলেন, দৈনিক দিনকালের এডিটর ছিলেন, জাসাসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওনার একটা বই আছে, বইটার নাম হলো কথামালা রাজনীতি। আমি সেই বইটা থেকে কোট করছি আপনাদের কাছে। পাকুন্তি একটা জায়গা, আব্দুর রশিদ নামে এক ভদ্রলোক, সেই রশিদ আসছে, সিলেটে পালিয়েছিল, তার টাইফয়েড হয়েছে, বাড়িতে এসছেন, সকালবেলা ভাত খাইতে পারছেন। তারপর বইতে লেখা যায়, আমি তাই বলি, কোট করছি আমি,
আমি বইতে লেখা আপনার খুঁজে দেখবেন যে মুজিব বাহিনীর লোকেরা বাড়িটা ঘিরে ফেললো। ঘিরে ফেলার পর তখন খুব হাত পা ধরে অভিনয় করলো মা এবং বাবা যে আমার ছেলেটা না খেয়ে আছে, আচ্ছা টাইফয়েড আজকে প্রথম হাতে 26 দিন টাইফয়েডে ভোগার পরে আজকে প্রথম তাই খাবার দিয়েছি। তারপর বলে ওর খাবার আর ওর কপালে জুটবে না, এই বলে ওনাদের সামনে মা বাবার সামনে গুলি করে ছেলেটাকে মারে। তার নাম আব্দুর রশিদ। মারার পরে কতদূর তারা চলে গেছে মুজিব বাহিনীর লোকেরা, গিয়ে আবার ফেরত আসছে। আইসা আবার বলে যে একটা কুড়াল দাও, তা কুড়াল করে আনছে, বাধ্য করেছে কুড়াল আনতে। তারপর বলছে কল্লা কাটো। তার বাবার হাতে কুড়াল দিয়ে বলে ছেলের কল্লা কেটে দিতে। ওই মধ্যে লেখা আছে, আপনার করবেন। বলবেন ভাই আপনার শুনেন, এই যে ভাইরা, এই যে দুইজন ভাই আপনারা শুনেন, বলছি কি বলতে পারবেন না, শুনেন কথাটা। এই কথাটা আপনার পড়েনও নাই আর শুনেনও নাই। কথামালা রাজনীতি বইটা আপনারা জোগাড় করে পড়েন, বাজারে পাওয়া যাবে। ছেলে বাবার হাতে কুড়াল দিয়েছে ছেলেকে কল্লা কাটার জন্য। বাবা বলছে আমি বাবা কিভাবে ছেলের মাথাটা কেটে দেব। তারপরে বাধ্য হয়ে ছেলের মাথা কেটে দিয়েছে। সেই মাথাটা ফুটবলের মতো লাথি দিয়ে তারা নিয়ে গেছে, বলে গেছে এই লাশ কুকুরে না খাওয়া পর্যন্ত কবর দেওয়া যাবে না। ঘরের মধ্যে মা, তার বউ, তার সন্তান সবাই কাঁদে। সেই লাশ কুকুরে খায়, ঘরে বসে দেখে, সেই লাশে দুর্গন্ধ হয়। তারপর মুজিব বাহিনীর লোকের কাছে অনুরোধ করেছে আমাদের পায়ে ধরেই আমাদের লাশটাকে মাটি দিতে দেন। পা ধরার পরে লাশ মাটি দিয়েছে, অর্ধেক লাশ। এই ছিল আমাদের জীবন।